ক্লাস 11 ভেক্টর চ্যাপ্টার চলছে। আজকে এসছি পরবর্তী ক্লাসে, যেখানে আজকে প্রথমেই শুরু করব রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর বাই কোঅর্ডিনেটস ইন 3D, অর্থাৎ 3 ডাইমেনশন। 3D মিনস 3 ডাইমেনশন, অর্থাৎ ত্রিমাত্রিক দেশে কোঅর্ডিনেট স্থানাঙ্কের সাহায্যে আমরা কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করব বা প্রকাশ করব, সেই প্রসেসটা আমরা জানব। মানে আমাকে 3D স্পেসে শুধু তার পজিশনটা যদি বলে দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা তার ভেক্টরটা পেয়ে যাব। সেটা কিভাবে আমরা একটু জানবো। তার আগে বলবো যে 2D কনসেপ্টটা আমাকে ভালো করে একটু জানতে হবে। 2D কনসেপ্ট এবার আমরা আসছি। প্রথমে বলি 2D বা 2 ডাইমেনশনালের মানে হলো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ। যদি আমরা এটাকে মূল বিন্দু ধরি তাহলে 0 0, এটা ও বিন্দু 0 0। এখান থেকে আমরা যদি কোনো একটা বিন্দু এক্স ওয়াই এটাকে যদি আমি প্রকাশ করি তাহলে আমরা এদিকে যাব এক্স দূরত্ব, তারপরে আমরা ওয়াই অক্ষের সমান্তরালে যাব ওয়াই দূরত্ব, তাহলে আমরা পেয়ে যাব এক্স ওয়াই। এটাকে আমরা কার্টেজীয় স্থানাঙ্ক বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট বলেছিলাম একমাত্রিক গতি চ্যাপ্টারে। সেখানে আমরা দ্বিমাত্রিক কোন একটা বিন্দু অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে। তো আজকে আমরা এটা দেখব যে এটা যদি দ্বিমাত্রিক হয় তাহলে আমরা বিন্দুটাকে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখানে ভেক্টরের কনসেপ্টটা কোথা থেকে আসবে? না, আমরা সবসময় জানি যে এই যে এক্স, অর্থাৎ এই স্মল এক্স যেটা স্থানাঙ্কের এক্স ভ্যালু, সেটা যখন আমরা মাপি বা হিসাব করি আমরা তখন মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যাই। অর্থাৎ আমরা মূলবিন্দু থেকে এক্স অ্যাক্সিস বরাবর ওই এক্স ভ্যালু এটা আমরা হিসাব করে এগিয়ে যাই। তারপরে আমরা এই ডিরেকশন থেকে এই ডিরেকশন হয়ে যাই, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি, করে ওয়াই অ্যাক্সিস বরাবর, অর্থাৎ যেদিকে ওয়াই অ্যাক্সিস সেই দিকে আমরা যাই ওয়াই ডিস্টেন্স। তাহলে এদিকে এক্স ডিস্টেন্স, ওদিকে ওয়াই ডিস্টেন্স, গিয়ে আমরা এই পয়েন্টটা পেয়ে যাই। তাহলে আজকে যখন আমরা ভেক্টরে এটাকে রিপ্রেজেন্ট করব তাহলে আমরা ভেক্টরে এটাকে এইভাবে বোঝাতেই পারি। অরিজিন থেকে স্টার্ট করলো, মানে মূল বিন্দু থেকে এত দূর পর্যন্ত এলো এক্স অ্যাক্সিস, সেজন্য এটা এক্স ভেক্টর বলবো এখন। তারপরে এটা যাচ্ছে এত দূর পর্যন্ত, এটাকে বলবো ওয়াই ভেক্টর। তাহলে এক্স ভেক্টর সেই এক্স কোঅর্ডিনেট নিয়ে, ওয়াই ভেক্টর ওয়াই কোঅর্ডিনেট নিয়ে। তাহলে এক্স ভেক্টর এন্ড ওয়াই ভেক্টর মিলে আমাদের আর ডট ভেক্টর। কেন না, এটা ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল এর মতো। এইটা একটা ট্রায়াঙ্গেল যেখানে এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর একই ক্রমে অর্থাৎ সেম অর্ডারে নেওয়া হয়েছে। আর আর ডট ভেক্টর যেটা হচ্ছে এই দুটো রেজাল্টেন্ট অর্থাৎ ওদের লব্ধি, সেটাকে নেওয়া হয়েছে উল্টো দিকে বিপরীত ক্রমে অর্থাৎ অপোজিট অর্ডার। সেই জন্য আমরা লিখতেই পারি আর ডট ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর। এই তাহলে এই পর্যন্ত আমরা ভেক্টর কনসেপ্টটা শিখেছি। এবার আমরা যদি এখন ধরে নিই যে এই এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর মানে একক ভেক্টর, তখন আমাদের রিপ্রেজেন্টেশনটা একটু অন্যরকম হয়ে যাবে। কিরকম? এক্স অ্যাক্সিস বরাবর বা এক্স অক্ষ বরাবর ভেক্টরের ভ্যালুটা কত? এক্স ভেক্টর। এর ম্যাগনিটিউড বা মান কত? এক্স। তাহলে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করে দিই, অর্থাৎ এক্স ভেক্টর বাই এক্স করে দিই, তখন আমি এটাকে বলবো একটা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। কারণ কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে হয় একক ভেক্টর, সেই জন্য সেটাকে লেখা হবে আই ক্যাপ। আই ক্যাপ অর্থাৎ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর গুলোকে আমরা ধরবো আই ক্যাপ। একইভাবে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা ধরবো জে ক্যাপ। অর্থাৎ আমরা এই আই ক্যাপ আর জে ক্যাপ যেটা ধরে নিচ্ছি এটা কিন্তু ইউনিভার্সাল, মানে প্রত্যেকেই এইটা ধরে নেয়। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ অর্থাৎ ইউনিট ভেক্টর আই ক্যাপ,
এটাকে ক্যাপ বলবো আমরা, টুপির মতো দেখতে বলে ক্যাপ, আর এটা জে ক্যাপ। তাহলে কোনো একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলেই একক ভেক্টর বা ইউনিট ভেক্টর পাওয়া যায়। তাহলে ওই কনসেপ্টে আমরা লিখতে পারি x ভেক্টর ইজ ইকুয়াল টু x i ক্যাপ, y ভেক্টর ইজ ইকুয়াল টু y j ক্যাপ। এই দুটো আমরা দেখলাম। তাহলে x ভেক্টর ইজ ইকুয়াল টু x i ক্যাপ, y ভেক্টর ইজ ইকুয়াল টু y j ক্যাপ। এই দুটো ভ্যালু আমরা এখানে বসিয়ে দিলে আমরা দেখতে পাবো যে r ডট ভেক্টর ইজ ইকুয়াল টু x i ক্যাপ প্লাস y j ক্যাপ, x i ক্যাপ প্লাস y j ক্যাপ। এই যে আমরা ভেক্টরে রিপ্রেজেন্ট করলাম x i ক্যাপ প্লাস y j ক্যাপ কে, এটাই হলো টু ডাইমেনশন বা দ্বিমাত্রিকে কোন একটা ভেক্টরের প্রকাশ, যেখানে x অক্ষ বরাবর x ভেক্টর, y অক্ষ বরাবর y ভেক্টর আমরা ধরে নিয়ে কাজটা করলাম। এটা হচ্ছে 2D তে, এটা হচ্ছে টু ডাইমেনশন। অর্থাৎ আমরা যদি এই রকম ভাবে অ্যাক্সিস দুটো ধরি তাহলে এইভাবে। এইবার আমরা যখন 3D কনসেপ্ট নেব তখন আমরা একটু পাল্টে দেবো। কিরকম? তখন আমরা পাল্টে দিচ্ছি, এইটাকে একটা প্লেনে করে দিচ্ছি এই। তাহলে এইটাকে যদি প্লেনে করি তাহলে আমি এবার একটু ঘুরিয়ে দিতেও পারি। এটা x এটা y ছিল, এখন আমি কি করলাম, এটা x এটা y করলাম, আর একটা অ্যাক্সিস হচ্ছে z। তাহলে আমাদের এইরকম তিনটে অ্যাক্সিস হয়ে যাবে, x y এবং z। 3D কনসেপ্ট, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস। এই সেম ফিগারটা আমরা এখানে আঁকবো, কিন্তু একটু ইমাজিন করতে হবে, একটু কল্পনা করে নিতে হবে। কারণ এই ছবিটা যখন আমরা আঁকবো তখন ওটা 90 ডিগ্রি বলে মনে হবে না, কিন্তু এখন আমরা দেখে নিচ্ছি এইটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তিনটেই পরস্পর 90 ডিগ্রিতে আছে। কিন্তু যখন ছবিতে আঁকবো ওটা অতটা বোঝা যাবে না, কারণ বোর্ড হলো 2D আর আমরা সেখানে আঁকছি 3D। এই জন্য একটু ভালো করে এই জায়গাটা বুঝতে হবে। এবার আমরা আসছি পরের ছবিটাতে। তাহলে r ডট ভেক্টর ইজ ইকুয়াল টু x i ক্যাপ প্লাস y j ক্যাপ, এইটা আমরা একটু শুধু মনে রাখবো, বাকিটা আমি মুছে দিচ্ছি। এবার যে 3D ছবিটা আঁকা হচ্ছে সেখানে আমরা x y z কে এঁকে নেব। এইটা x, এটা y, আর এই উপর দিকটা হচ্ছে z। তাহলে x অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা ছিল তাকে আমরা বলেছিলাম x ভেক্টর, এত দূর পর্যন্ত এটা o পয়েন্ট। তারপর আমরা তার সঙ্গে অর্থাৎ y অ্যাক্সিসের প্যারালালে গেছিলাম y ভেক্টর। অরিজিন থেকে এটা ডিরেকশন ছিল r ডট ভেক্টর। এইটা স্থানাঙ্ক xy বা কোঅর্ডিনেট xy, তাহলে আমাদের এটা কিন্তু ম্যাচ করে গেল। কিন্তু আমরা এখন যাচ্ছি 3D স্পেসে, অর্থাৎ ফাঁকা জায়গাতে। কিরকম? এটা x, এটা y, এটা z, তিনটা অ্যাক্সিস। আমরা চাচ্ছি পয়েন্টটা থাকুক এইরকম ফাঁকা জায়গাতে। এইরকম ফাঁকা জায়গাতে আমি অর্থাৎ 3D স্পেসে বা ত্রিমাত্রিক দেশে, স্পেসের বাংলা হচ্ছে দেশ, ত্রিমাত্রিক দেশে কোন একটা বিন্দু স্থানাঙ্ক আমরা ধরবো x y z, এবং সেই বিন্দুটা থাকবে ফাঁকা জায়গাতে। তখন এই ছবিটা কিরকম হবে? এটা এতদূর ছিল আমাদের xy প্লেন, এবার আমরা z অ্যাক্সিস বরাবর উঠছি, এটা z। তাহলে z ভেক্টর, আর এইখানে স্থানাঙ্কটা হয়ে গেল x y z, তিনটে। তখন তাহলে আমি ছবি অনুযায়ী লিখতে পারবো, এইটাকে যদি ধরে নিই r ভেক্টর, তাহলে r ভেক্টর ইজ ইকুয়াল টু r ডট ভেক্টর প্লাস z ভেক্টর। এবার r ডটের জায়গায় এইটা বসে যাবে, x i ক্যাপ প্লাস y j ক্যাপ। ঠিক একই ভাবে z ভেক্টরকে আমরা লিখবো z কে ক্যাপ। তাহলে ইউনিট ভেক্টরটা আমরা কি ধরলাম? z অক্ষ বরাবর বা z অ্যাক্সিস বরাবর আমরা ইউনিট ভেক্টরটাকে ধরলাম k ক্যাপ। তাহলে x i ক্যাপ, y j ক্যাপ প্লাস z k ক্যাপ, এই টোটালটাই হলো r ভেক্টর।
অর্থাৎ আমরা কোনো একটা পয়েন্ট P যদি ধরে নিই, তার কোঅর্ডিনেট যদি ধরে নিই xyz, তাহলে আমি এখানে লিখছি যে P বিন্দুর অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর r ভেক্টর ইজ ইকুয়াল টু xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। এটা একদম সিম্পল কনসেপ্ট, আরো সহজ ভাবে বলে দিই এইখানটাতে। x y z তিনটে স্থানাঙ্ক, যা যা থাকবে আমরা বসিয়ে দেব, আর y ক্যাপ j ক্যাপ k ক্যাপটা বসিয়ে দেব। অর্থাৎ x y z ছিল মান, x অক্ষ বরাবর কত ঘর, y অক্ষ বরাবর কত ঘর, z অক্ষ বরাবর কত ঘর, সেই মানগুলো ছিল x y z। আর i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এই তিনটে অভিমুখ বরাবর একক ভেক্টরটাই i ক্যাপ j ক্যাপ k ক্যাপ দেওয়া আছে। তাহলে মানের সঙ্গে তার দিক, মানের সঙ্গে তার দিক, মানের সঙ্গে তার দিক, অর্থাৎ মান এবং দিক, ম্যাগনিটিউড এবং ডিরেকশন মিলে গিয়ে হয়ে গেল ভেক্টর, অর্থাৎ আর ভেক্টর আমরা পেয়ে গেলাম। তাহলে যে কোনো একটা পয়েন্টের মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর হলো এইটা, এটা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুটা 0 0 বলে। ঠিক আছে, এবার আমরা আসছি এই পজিশন ভেক্টর যদি আমরা একটা অন্য বিন্দুর সাপেক্ষে নিতাম তখন কি হতো। অর্থাৎ আমি যদি আর একটা বিন্দু ধরতাম যে কিউ বিন্দু, তখন সেখানে আমরা কি করতাম সেটা এবার আমরা দেখব। তাহলে আমরা যেটা দেখলাম, এটা P, x1 y1 z1, এটা Q, x2 y2 z2। তাহলে অরিজিনের অর্থাৎ মূলবিন্দু রেসপেক্টে এর পজিশন ভেক্টরটা হলো, এটা যদি ও ধরি তাহলে ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। ও কিউ ও কিউ ভেক্টর হবে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। আমার দরকার PQ, PQ অর্থাৎ এইটা। তাহলে আমরা ছবি থেকেই বুঝতে পারছি OP প্লাস PQ ইজ ইকুয়াল টু OQ। ছবি থেকে আমরা কি দেখছি, এখানে লিখে দিচ্ছি OP ভেক্টর প্লাস PQ ভেক্টর ইজ ইকুয়াল টু OQ ভেক্টর, ট্রায়াঙ্গেল ল, ত্রিভুজ সূত্র। OP এবং PQ একই ক্রম আর OQ টা বিপরীত ক্রম। তাহলে এখান থেকে PQ ভেক্টর পাবো OQ ভেক্টর মাইনাস OP ভেক্টর। তাহলে PQ ইজ ইকুয়াল টু OQ ভেক্টর মাইনাস OP ভেক্টর, বিয়োগ করলে হবে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ বিয়োগ x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। এটা সাজালে হবে x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে কোন দুটো পয়েন্টের মধ্যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা সরণ ভেক্টর বা তাদের অবস্থানের মধ্যে যে তফাৎ, পার্থক্য যদি ভেক্টর আকারে আমরা ডিনোট করতে চাই, তাহলে আমরা কি করব, ফাইনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টরকে বাদ দিয়ে দেব। ফাইনাল পয়েন্ট কোনটা, OQ ভেক্টর, ইনিশিয়াল পয়েন্ট কোনটা, OP ভেক্টর। অর্থাৎ অন্তিম ভেক্টর থেকে প্রাথমিক ভেক্টর যদি আমরা বাদ দিয়ে দিই, তখন যে ভেক্টরটা পাবো, অর্থাৎ এই যে হিসাবটা আমরা দেখলাম x2 মাইনাস x1, মানে আমরা 2 যে সাফিক্স গুলো আছে সেটা আমরা আগে লিখেছি অর্থাৎ ফাইনাল, আর 1টা হচ্ছে ইনিশিয়াল অর্থাৎ প্রাথমিক। তাহলে অন্তিম বিন্দু এবং প্রাথমিক বিন্দুর অবস্থানের পার্থক্য, সেটাই আমরা ভেক্টর হিসাবে ডিনোট করছি। এবার আমি জাস্ট দেখাবো যে
দুটো ভেক্টর যদি আমরা যোগ করি বা বিয়োগ করি তখন সেগুলো ডিটেলস গুলো কি, তাহলে আমাদের সরণ ভেক্টর বের করব এইভাবে পি কিউ নিয়ম অনুসারে। এবার আমরা জেনারেলি কিছু হিসাবগুলো দেখে নেব কি কি শিখলাম আমরা, এটা এবার দেখব। আমরা প্রথমে ধরে নিচ্ছি যে কোন একটা কোঅর্ডিনেট x y z, তাহলে পজিশন ভেক্টর মানে অবস্থান ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন মূলবিন্দুর সাপেক্ষে কি হবে, আর ভেক্টর x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z ক্যাপ। এবার এদের মান কি করে পাবো, তাহলে আর ভেক্টরের মান, এটা আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনে আমরা শিখেছিলাম যে মান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা কিরকম, 2D তে এটা যদি x এটা যদি y ধরি তাহলে আর হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে দ্বিমাত্রিক, ঠিক একইভাবে ত্রিমাত্রিকও এটা হয়, আমরা সেটা ছবি থেকেও দেখাতে পারি বা একমাত্রিক গতি অধ্যায়ে আমরা দেখেছিলাম, সেই জন্য এটা লিখে দিই। তাহলে আর ক্যাপ কি হবে না, আর ভেক্টরকে তার মড দিয়ে গুণ, মানে তার মড দিয়ে ভাগ। আর ক্যাপ পেতে গেলে আর ভেক্টরকে তার মড বা ম্যাগনিটিউড দিয়ে আমরা ভাগ করব, মান দিয়ে ভাগ করব। সেই জন্য এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়েই অ্যান্সার থাকবে আর ক্যাপের। এবার আমি যদি দুটো ভেক্টর ধরি r1 is equal to x1 i cap plus y1 j cap plus z1 k cap, r2 is equal to x2 i cap plus y2 j cap plus z2 k cap। তাহলে এখান থেকে আমি r1 ভেক্টর প্লাস r2 ভেক্টর দুটো যদি আমি যোগ করি, দুটো ভেক্টর, তাহলে আমি কি পাবো, তাহলে পাবো যে x1 plus x2 i cap, অর্থাৎ i cap এর যে কোএফিসিয়েন্ট মানে সহগ সেগুলো পরপর যোগ হবে, j cap এর গুলো পরপর যোগ হবে, একইভাবে k cap এর গুলো যোগ হবে। ঠিক যদি এটা বিয়োগ থাকতো r1 মাইনাস r2 ভেক্টর, তখন আমরা এখানে মাইনাস বসিয়ে দিতাম x1 মাইনাস x2 i cap প্লাস y1 মাইনাস y2 j cap প্লাস z1 মাইনাস z2 k cap। এইভাবেই কিন্তু আমাদের পরপর হিসাবগুলো চলবে। এর আবার ম্যাগনিটিউড পেতে চাইলে বা মান পেতে চাইলে রুট ওভার অফ এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। এর আবার একক ভেক্টর পেতে চাইলে আমরা সেই ম্যাগনিটিউড দিয়ে ভাগ করব। এইভাবে একই টেকনিকে কিন্তু আমরা হিসাবগুলো করে নিতে পারবো। অর্থাৎ সোজা কথায় আমরা এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তিনটে অক্ষ বরাবর তিনটে একক ভেক্টর নিয়ে আমরা যদি স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটটা জানি তাহলে কিন্তু আমরা সেই ভেক্টরের হিসাবগুলো করে নিতে পারবো। এবার যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গাতে আমি আসছি, ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন, সেটা কি রকম? এটা x, এটা y, এটা z, p যে কোন একটা পয়েন্ট 3D স্পেস x y z তার কোঅর্ডিনেট। এবার তিনটে অ্যাক্সিস আমরা এঁকেছি। এবার আমরা মূল বিন্দু থেকে ওই বিন্দুর সংযোজক রেখা অর্থাৎ এই ছবিটা আঁকলাম। এই রেখা x অক্ষের সঙ্গে আলফা কোণ, y অক্ষের সঙ্গে বিটা কোণ, z অক্ষের সঙ্গে গামা কোণ করে আছে জেনারেলি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা প্রথমেই লিখব r ভেক্টর ইজ ইকুয়াল টু x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z ক্যাপ। r ভেক্টরের মড মানে r ইজ ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হলো। তাহলে r ভেক্টর বা ম্যাগনিটিউড পেয়ে গেলাম। এবার আমরা লিখব x অ্যাক্সিস বরাবর তার মান কত, x ছিল, ছোট হাতের x ছিল, x বাই r cos আলফা। কেন cos আলফা?
না আমরা কম্পোনেন্ট বা উপাংশে যখন ভাগ করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে অ্যাক্সিসের সঙ্গে যত কোণ করবে তার cos কম্পোনেন্ট হবে সেই দিকের মান। অর্থাৎ আমরা এরকম একটা উপাংশ বিভাজনে থিওরি পড়েছিলাম যে এইটা যদি কোনো একটা ভেক্টর হয় আর ভেক্টর, এটা যদি আলফা কোণ হয় তাহলে এই দিকটা হবে আর cos আলফা। অথবা আমরা দেখেছিলাম এটা যদি আর হয়, এইটা যদি আলফা কোণ হয় তাহলে এই দিকটা হবে আর cos আলফা। তাহলে আর cos আলফাটা নিচের দিকে হতে পারে, উপরের দিকে হতে পারে, ডিপেন্ড করছে আলফাটা কার সঙ্গে কোণ করে আছে। সেই রকম এখানেও এই ওপি ভেক্টর অর্থাৎ আর ভেক্টর x অক্ষের সঙ্গে যেহেতু আলফা কোণ করেছে সেই জন্য আমরা বলবো x বাই r ইজ ইকুয়াল টু cos আলফা। তাহলে এখান থেকে পেয়ে যাব x সমান r cos আলফা। একইভাবে y বাই r cos বিটা, তাহলে y সমান r cos বিটা। z বাই r cos গামা, তাহলে z ইজ ইকুয়াল টু r cos গামা। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি এই যে তিনটে পেলাম, এই তিনটে কোয়ান্টিটি কি কি, x বাই r ইজ ইকুয়াল টু cos আলফা, y বাই r ইজ ইকুয়াল টু cos বিটা, z বাই r ইজ ইকুয়াল টু cos গামা। এই আলফা বিটা গামা আমাকে কি দিচ্ছিল আরেকবার আমি বলি, আলফা বিটা গামা তিনটে অ্যাঙ্গেল, তিনটে অ্যাক্সিসের সঙ্গে তিনটে কোণ, অর্থাৎ আর ভেক্টরের ডিরেকশন বোঝাচ্ছিল কোন অ্যাক্সিসের সঙ্গে কত কোণে আলফা বিটা গামা। আবার বলছি আর ভেক্টরের সঙ্গে কত কোণে কোন কোন অ্যাক্সিস গুলো আছে সেটা বোঝাচ্ছিল আলফা বিটা গামা কোণ দিয়ে। তাহলে আমরা এখান থেকে হিসাবটা করতে পারি যে x অক্ষের সঙ্গে আলফা কোণ, y অক্ষের সঙ্গে বিটা কোণ এবং z অক্ষের সঙ্গে গামা কোণ। এই আলফা বিটা গামা ডিরেকশন দেয় আর তার সঙ্গে cos পার্ট ইনক্লুড হয়ে আছে, সেই জন্য কোসাইন। এই জন্য এখান থেকে নাম চলে এলো ডিরেকশন কোসাইন, যেটাকে আমরা বাংলায় বলবো দিক কোসাইন। দিক কোসাইন। তাহলে দিক কোসাইন কোনগুলোকে বলবো, তিনটে দিক কোসাইন আছে কি কি, l সমান x বাই r, এটাকে l দিয়ে লেখা হয়, m সমান y বাই r এবং n সমান z বাই r। এই তিনটে হলো দিক কোসাইন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটা জেনে আমার কি লাভ, না আমি যদি দিক কোসাইনের ভ্যালু পেয়ে যাই তাহলে আমি আলফা পেয়ে যাব, বিটা পেয়ে যাব, গামা পেয়ে যাব। অর্থাৎ কোনো একটা ভেক্টর তিনটে অ্যাক্সিসের সঙ্গে কত কত কোণ করে আছে এইটা অঙ্ক দেয়, বের করতে দেয় মাঝে মধ্যে, তখন কিন্তু আমরা এই টেকনিকে হিসাব করব। এবং আলাদা করে আমাকে জেনে রাখতে হবে যে তিনটে দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন কত কত। তাহলে আমি এটাকে l ধরলাম, এটাকে m ধরলাম, এটাকে n ধরলাম। এবার এদের একটা প্রপার্টি আছে, কি প্রপার্টি, না l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইজ ইকুয়াল টু হলো x স্কয়ার বাই r স্কয়ার প্লাস y স্কয়ার বাই r স্কয়ার প্লাস z স্কয়ার বাই r স্কয়ার। তাহলে নিচে r স্কয়ার বসাবো, এটাও হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে উপরে একটা r স্কয়ার বাই r স্কয়ার, এটা হলো 1। অর্থাৎ তিনটে দিক কোসাইনের বর্গের সমষ্টি, অর্থাৎ দি sum of the square of three directions cosines will be 1। এটা প্রুভ করতে দিতে পারে। এটা যদি প্রুভ করতে দেয় তখন এই ছবি এঁকে পুরোটা ব্যাখ্যা করতে হয়। তাহলে এটাই হলো আমরা যা আলোচনা করলাম, এটা হলো ডিরেকশন কোসাইন। এতক্ষণ যা আলোচনা হলো এই পুরোটা হচ্ছে ডিরেকশন কোসাইন। ঠিক আছে, এবার আমরা আসছি পরের অংশ। এবার যেটা আমরা আসবো প্রোডাক্ট অফ টু ভেক্টরস। প্রোডাক্ট অফ টু ভেক্টরস। আচ্ছা, আগে আমরা ভেক্টরের প্রোডাক্ট জানতে গেলে একটু স্কেলারের প্রোডাক্টটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত বলি যে স্কেলারের প্রোডাক্টের ক্ষেত্রে এইগুলো কি কি হয় আমরা জানবো। 5 into 7 35, 5 7 35, 5
7 35 অর্থাৎ আমি ডট দিতেও পারি নাও পারি, ব্র্যাকেট দিতেও পারি নাও পারি। 5 ইন্টু 7 এটাও 35, অর্থাৎ স্কেলারের ক্ষেত্রে কোনো তফাৎ ছিল না। এটা প্রথম কথা মনে রাখতে হবে। স্কেলারের বেলা যেমন ইচ্ছা করে আমি গুণ করব, তাদের যে প্রোডাক্টটা হবে বা তাদের মাল্টিপ্লাই করলে যে প্রোডাক্টটা পাবো সেটা কিন্তু সেম। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমার খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। কি রকম ব্যাপার? প্রথমত ভেক্টরের বেলা আমরা এই ব্র্যাকেট দিলেও যা না দিলেও তা এই দুটোকে একই হবে, কিন্তু একটা পয়েন্ট দিতে হবে। আর ভেক্টরের ক্ষেত্রে ডট বা ক্রস মানে এই চিহ্ন বা এই চিহ্ন ছাড়া কোনো কিছুর কোনো দাম নেই। যেমন আমি এবার ভেক্টরের ক্ষেত্রে আসছি, দুটো ভেক্টর ধরলাম আমরা, এ ভেক্টর এন্ড বি ভেক্টর। এটাকে বলবো আমরা এ ডট বি, এটাকে বলবো ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট বাংলায় বলে ডট গুণফল। আর এটাকে বলবো ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট মানে ক্রস গুণফল বাংলাটা। এ বি শুধু লিখে দিলে এটা ইনভ্যালিড, এটা হবে না, এটা মানে ভুল হয়ে গেল আমাদের, এই সিম্বলে প্রকাশ করানো যাবে না, এটা আমাদের ভুল। আর যদি বলি এ ভেক্টর ব্র্যাকেট বি ভেক্টর, তখন এটা ইনভ্যালিড। এ ভেক্টর ডট বি ভেক্টর, তখন কিন্তু এটা ভ্যালিড। তখন এটা মানে এইটা সেম, এটা সেম হয়ে গেল। অর্থাৎ আমরা যেটা পরিষ্কার বুঝলাম যে ভেক্টরের ক্ষেত্রে কোনো না কোনো একটা সিম্বল দিতেই হবে। সেটা যদি আমি একটা পয়েন্ট দিই নিচে, সেটাকে আমরা ডট বলবো, আর যদি গুণ চিহ্ন দিই তাহলে সেটাকে ক্রস বলবো, কিন্তু কোনো ইনটু উচ্চারণ হবে না, এ ইনটু বি বা এ ইনটু বি এইরকম কোনো উচ্চারণ হবে না। দুটো অপশন, হয় ডট না হলে ক্রস। এ ও বি এর গুণফল বললেই হয় এ ডট বি বোঝাবে, না হলে এ ক্রস বি বোঝাবে। বোঝা গেল? এবার আমরা ডট প্রোডাক্ট নিয়ে ডিটেইলস আলোচনা করব, সেটাতে আসছি। এই দিকে আসছি ডট প্রোডাক্ট, ওদিকটাতে ক্রসে যাব। এক নম্বর কনসেপ্ট, এ ডট বি এর যে ডেফিনিশন, অর্থাৎ ডট প্রোডাক্টের ফলে কি পাবো সেটা আমাকে কিন্তু মুখস্থ রেখে দিতে হবে। একদম হঠাৎ করে মাথাতে আনবো এবং সেটাকে আমি মুখস্থ রাখবো। কিভাবে? এ ভেক্টরের মড মানে এ ভেক্টরের মান, অর্থাৎ সেটা এ স্কেলার এ। বি ভেক্টরের মান, যখন মান হয়ে যাচ্ছে আমি এটাতে ডট বসাতেও পারি নাও পারি, স্কেলারের নিয়ম। আমি এমনি রেখে দিলেও হবে, এটা তো তখন ম্যাগনিটিউড হয়ে গেছে, মান হয়ে গেছে। এরপর আসবে একটা cos থিটা। তাহলে থিটাটা কি? অ্যাঙ্গেল অর্থাৎ কোণ বিটুইন এ এন্ড বি, অর্থাৎ এ ও বি এর মধ্যবর্তী কোণ হলো থিটা। তাহলে আমাকে মনে রাখতে হচ্ছে যে এ ভেক্টরের মড এবং বি ভেক্টরের মড cos থিটা, তার মানেই হলো এ বি cos থিটা। এইটা হচ্ছে এ ডট বি, অর্থাৎ দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট হবে তাদের যে গুণফল, তাদের মানের গুণফল, তার সঙ্গে একটা cos থিটা, অর্থাৎ এ বি cos থিটা। এই টেকনিকে আমরা হিসাবটা করব ডট প্রোডাক্টে। এবার কি এটা এক নম্বর আমরা প্রপার্টিটা জানলাম। এবার এই প্রপার্টি মেনটেন করে আমরা এর প্রপার্টিজ গুলো মানে আমরা আর কি কি পেতে পারি এখান থেকে ডট প্রোডাক্টে, বা সেগুলো জানবো। যেমন এটা মানেই আমরা লিখতে পারবো বি এ cos থিটা, মানেই হলো বি ডট এ, অর্থাৎ এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ। এটা একটা প্রপার্টি। দু নম্বর, এ ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে এ এ বা মড এ ভেক্টর, মড এ ভেক্টর, তাহলে এ এবং এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি, সেই জন্য এটা হয়ে গেল এ স্কয়ার। এটা হলো আরো একটা প্রপার্টি। তিন নম্বর যাব
যদি আমরা থিটাটাকে 90 ধরি, তাহলে থিটা 90 ডিগ্রি হলে a ডট বি ইজ ইকুয়াল টু 0 হয়, এটা হয়। তাহলে আমরা এটা বলতে পারি ঘুরিয়ে যে a ডট বি ইজ ইকুয়াল টু 0 হলে a ভেক্টর লম্ব b ভেক্টর হবে। মানে যদি a ডট বি 0 হয়ে যায় তাহলে a লম্ব b হবে। আমরা ঘুরিয়ে বললেও যেটা, সোজা দিকে বললেও তাই হচ্ছে। তাহলে এটা আমাদের কন্ডিশন পেলাম যে দুটি ভেক্টর যদি লম্ব হতে হয় তাদের শর্ত হলো a ডট b ইজ ইকুয়াল টু 0, বা দুটি ভেক্টর লম্ব যদি আমাদেরকে প্রুভ করতে হয় তাহলে আমরা অবশ্যই দেখাবো a ডট b 0, অর্থাৎ তার ডট প্রোডাক্টটা 0। এবার আমরা আসছি i ক্যাপ ডট i ক্যাপ। তাহলে মড i ক্যাপ cos 0, তাহলে 1 1 1 1। সেম হবে j ডট j k ডট k ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা 1 পেয়ে যাব। এবার আমরা দেখছি কি i ডট j means কি i ক্যাপ j ক্যাপ cos 90, কারণ x অক্ষ এবং y অক্ষের মধ্যে কোণ কত 90 ডিগ্রি, ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু হবে j ডট k i ডট k, এইগুলো সব 0 হয়ে যাবে। আবার আমরা জানি a ডট b ইজ ইকুয়াল টু b ডট a, তাহলে এটা কমিউটেটিভ ল বা বিনিময় নিয়মটা ফলো করছে। তাহলে a ডট b যা b ডট a তা, সেই জন্য i ডট j যা j ডট i তা, j ডট k যা হবে k ডট j ও তাই হবে, i ডট k যা হবে k ডট i ও তাই হবে। অর্থাৎ আমরা এই নিয়মগুলো কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এইবার আমাদের আসবো ক্রস প্রোডাক্ট। তাহলে ডট প্রোডাক্টের এটা এদিকে থাকলো, আমরা ওদিকে আসছি ক্রস প্রোডাক্টে। প্রথমে যেটা আমরা একদম মনে রাখবো যে ডেফিনিশন থেকে, আচ্ছা এটাকে আমি 1 নম্বর না দিয়ে এরকম সিম্বল দিয়ে দিচ্ছি, a ভেক্টর ক্রস b ভেক্টর, আমরা উচ্চারণ করব ক্রস, নট ইনটু। এই a ভেক্টর ক্রস b ভেক্টর আমরা কি পাবো, মড অফ a ভেক্টর মড অফ b ভেক্টর sin থিটা। এবার এখানে আমাদের একটা নতুন আলোচনা আছে। কি আলোচনা, a ভেক্টরের মড মানে তার মান অর্থাৎ স্কেলার কোয়ান্টিটি, b ভেক্টরের মান স্কেলার কোয়ান্টিটি, cos থিটা একটা সংখ্যা বোঝায়, এটাও স্কেলার কোয়ান্টিটি, cos 30 cos 60 cos 90 cos 0 যা যা আমরা দেখলাম। তাহলে এর পুরোটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমি এখানে একটু লিখে রাখছি যে এটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এখন কোশ্চেন দাঁড়ালো যে a ভেক্টরের মড এটাও একটা মান, b ভেক্টরের মড এটাও একটা মান, তাহলে a একটা মান b একটা মান, sin থিটা এটা একটা মান বোঝাচ্ছে। তাহলে এই তিনটে মিলে কি হবে, স্কেলার। যখনই আমি একটা এসওএন ক্যাপ দিয়ে দেব তখনই সে হয়ে গেল ভেক্টর। তাহলে এটা একটা ভেক্টর বসিয়ে গেল, কেন এন ক্যাপ দিলাম বলে। তাহলে এন ক্যাপটা তাহলে কি না, এন ক্যাপ হলো এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের সঙ্গে লম্ব দিকে একক ভেক্টর, বা এ ও বি ভেক্টর যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব দিকে একক ভেক্টর। তাহলে এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব দিকে একক ভেক্টর, বা এ এবং বি যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব দিকে একক। তাহলে এখন প্রশ্ন আসছে যে আমি ধরলাম এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, এটা থিটা কোণ।
তাহলে আমি থিটাটাও পেয়ে গেলাম কি কি অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড এই একই থিটা, থিটাটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এখন প্রশ্ন আছে যে তাহলে এন ক্যাপটা কোন দিকে? তাহলে আমরা এত দূর অব্দি মান পাচ্ছি, এইটা শুধু অভিমুখ পাচ্ছি। তাহলে এখন আমরা বলবো যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মানটা তাহলে কত না এ বি সাইন থিটা, শুধু মান। আর যদি এ ক্রস বি বলি তখন তার মান নয় অভিমুখটা বোঝাবে, তখন এ বি সাইন থিটার সঙ্গে তার এন ক্যাপ গুণ হবে। এই এখন প্রশ্ন আছে যে এই যে থিটা এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এই থিটার উপর ডিপেন্ড বা আমাদের ঘূর্ণনের উপর ডিপেন্ড করে এন ক্যাপটা ঠিক হবে কিরকম? এ এবং বি যে তলে আছে অর্থাৎ আমাদের এই বোর্ডের তলে আছে তার সঙ্গে লম্ব দিক হয় দুটো দিক কিরকম? একটা এই দিক মানে বাইরের দিক, আর একটা হতে পারে ভেতরের দিক। তাহলে বাইরের দিকে এন ক্যাপ থাকবে না ভেতরের দিকটা হবে, অর্থাৎ এন ক্যাপ কোন দিকটা, বাইরের দিক না ভেতরের দিক, এটা আমাকে ঠিক করে নিতে হবে ম্যাক্সওয়েলের কট স্ক্রু নিয়ম অনুযায়ী বা ডান পাকের স্ক্রু নিয়ম অনুযায়ী। কিরকম? একদম সোজাভাবে আমি থিওরিটা বলছি। আমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর হিসাব করছি, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই যে ক্রস যখন করছি আমি ঘোরাচ্ছি, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর যখন হিসাব করছি তখন আমার আঙুলটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, অর্থাৎ আমি যদি কোনো একটা স্ক্রুকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, আমার হাতের দিকটা একটু ভালো করে দেখাও, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, তাহলে স্ক্রু কি হবে? খোলা হয়ে আসবে, স্ক্রু খোলা হয়ে আসবে। স্ক্রু যখন খোলা হয়ে আসবে তখন সে বাইরের দিকে বেরিয়ে আসবে। তাহলে আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে যদি এরকম ভাবে স্ক্রুকে আমরা ঘোরাই উল্টো দিক অ্যান্টি ক্লকওয়াইজ, তখন স্ক্রুটা বাইরের দিকে বেরিয়ে আসে। এই জন্য এখানে অভিমুখ হবে এই দিক। তাহলে এখানে হবে এ ক্রস বি এন ক্যাপ তলের বাইরের দিক। এটাকে বোঝাবো কোন সিম্বল দিয়ে? এই সিম্বল দিয়ে, একটা রাউন্ড করে দিয়ে মাঝখানে একটা ফুটকি দিয়ে দেবো, অর্থাৎ একটা সার্কেল তার মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দেবো, এটাই হবে বাইরের দিক বোঝাবে। যদি আমি বি ক্রস এ করতাম তখন আমার স্ক্রু এর ডিরেকশনটা কিরকম হতো? বি ক্রস এ, বি ক্রস এ অর্থাৎ ক্লকওয়াইজ। এই যে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, যখন আমি এখন স্ক্রুড্রাইভার দিয়ে ক্লকওয়াইজ ঘোরাবো বি ক্রসে, তখনই এই এন ক্যাপের ডিরেকশন হবে তলের ভেতরের দিক। এটা হবে এই সিম্বল, মাঝখানে ক্রস। এটা আমরা অনেকটা মনে রাখতে পারি সে তীরের কনসেপ্ট থেকে। একটা তীর যদি আমার সামনের দিকটাতে আসে তাহলে আমি তার পয়েন্ট অংশটা দেখতে পাবো, আবার যদি তীর এইভাবে পিছনের দিকে চলে যায় তখন আমরা তীরের পিছন দিকটা একটা ক্রস মতো দেখতে পাবো, কারণ যেগুলোতে পালক লাগানো থাকে। তীর যদি আমরা দেখি, যেগুলো ওই আদিবাসী কিছু জাতি আছে যারা তীর ধনুক দিয়ে শিকার করে, সেই তীর। তাহলে এখানে এন ক্যাপ তলের বাইরের দিকে হতে পারে ভেতরের দিকে হতে পারে, ডিপেন্ড করবে আমি এ ক্রস বি চাচ্ছি না বি ক্রস এ চাচ্ছি। তাহলে বি ক্রস এ হলে এবার কি হবে? না বি ক্রস এ হবে মড বি ভেক্টর মড এ ভেক্টর সাইন থিটা এন ড্যাশ ক্যাপ। তাহলে পরিষ্কার বোঝা গেল যে এন ড্যাশ ক্যাপ আর এন ক্যাপ উল্টো দিক, পরস্পর বিপরীত দিক। সেই জন্য আমরা এক নম্বরে লিখতে পারবো অতএব এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, মানে এরা এখানে বিনিময় নিয়ম মেনে চলছে না। ঠিক আছে? তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট বি সমান বি ডট এ হতে পারে, কারণ এখানে কোনো ডিরেকশনের কোনো ব্যাপার ছিল না, শুধুমাত্র ম্যাগনিটিউড। এ ক্রস বি কিন্তু বি ক্রস এ হবে না, একটা মাইনাস হবে। এবার আমরা একটা একটা করে আসছি। এ ক্রস এ কত হয়? এ ক্রস এ, এটা কি হবে? মড এ ভেক্টর মড এ ভেক্টর
সাইন 0, তাই n ক্যাপ। তাহলে এটা হবে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, অর্থাৎ তার মানটা শূন্য, কিন্তু একটা ভেক্টরের প্রপার্টি থাকার জন্য আমরা সেটাকে শূন্য ভেক্টর বলেছি। তাই a ক্রস a। ঠিক একইভাবে আমরা তাহলে এখানে দেখতে পাবো যে থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় বা হলে a ক্রস b এটা কত হবে 0। অর্থাৎ যদি আমরা সমান্তরাল এটা বোঝাতে চাই, তাহলে আমরা ঘুরে লিখতে পারি যখন a ক্রস b ইজ ইকুয়াল টু 0 তখন a প্যারালাল b, a আর b সমান্তরাল। অর্থাৎ আমরা বলবো যে এখানে যে কনসেপ্টটা পেয়েছিলাম যে দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে তারা পরস্পর লম্ব, অর্থাৎ তাদের ডট প্রোডাক্ট 0। তাহলে ঘুরিয়ে কি বলেছিলাম যে ডট প্রোডাক্ট 0 হলে তারা লম্ব হবে। এখানে বলবো যে দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি আমরা 0 প্রুভ করতে পারি তাহলে সেই দুটি ভেক্টর পরস্পর প্যারালাল বা সমান্তরাল হবে, অর্থাৎ ইউনিডিরেকশনাল হবে। এরপর আমরা আসছি i ক্রস i। তাহলে বোঝা যাচ্ছে যে 0, কারণ সাইন 0 ইজ ইকুয়াল টু j ক্রস j ইজ ইকুয়াল টু k ক্রস k, অর্থাৎ সেম ডিরেকশনে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে আমরা 0 পাবো। এই জন্য এটাকে 0 ভেক্টর বা নাল ভেক্টর দিয়ে ডিনোট করলাম। i ক্রস j তখন কি হবে i j sin 90, এবার এটা n ক্যাপ। হিসাব করলে এটা n ক্যাপই দাঁড়াচ্ছে, কিন্তু n ক্যাপটা যদি সবসময় তো অ্যান্সার হতে পারে না, n ক্যাপটা কোন দিক সেটা আবার ক্লিয়ার করে বলতে হবে। তার জন্য এবার আমাদের একটা নিয়ম আছে। কিরকম? আমি যদি x অ্যাক্সিসের সঙ্গে y অ্যাক্সিসকে আমি ক্রস করি, তাহলে আমি ধরলাম এইরকম এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আমি এই দুটোকে আমি ক্রস করলাম, তাহলে x ক্রস y অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, তাহলে এই দিকে বেরিয়ে আসছে। তাহলে এটা কোন দিক? এটা হচ্ছে z অ্যাক্সিস। সেই জন্য i ক্রস j এটা হবে k ক্যাপ। তাহলে n ক্যাপটা কত হয়ে যাবে? k ক্যাপ। কি নিয়মে এগুলো বের করব আমরা? সবসময় এরকম হিসাব করব না, একটা টেকনিক আছে। কিরকম? i ক্রস j তখন হবে k ক্যাপ, মানে i ক্রস j ক্লকওয়াইজ ঘুরলো তখন হবে k ক্যাপ, মানে যেটা বাদ পড়ে থাকলো। j ক্রস k হলে কত হবে? i ক্যাপ। k ক্রস i কত হবে? j ক্যাপ। অর্থাৎ এইভাবে আমরা ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে ক্লকওয়াইজ হলে পজিটিভ। ঠিক একই ভাবে আমরা যদি করি এরকম i এটা k এটা j, তাহলে j ক্রস i ক্রস k, k ক্রস j কি হবে? j ক্রস i হবে মাইনাস k ক্যাপ, i ক্রস k হবে মাইনাস j ক্যাপ, k ক্রস j হবে মাইনাস i ক্যাপ, অর্থাৎ এটা হবে নেগেটিভ। এই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ, ক্লকওয়াইজ হলে পজিটিভ। এই টেকনিকে আমরা হিসাবটা করে যাব, তাহলে আমরা i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এগুলো কিন্তু আমরা পেয়ে যাব। এবার আমরা দেখাবো যে এই দুটো আমাদের যে ইউটিলিটিস বা ব্যবহারিক যে প্রয়োজনীয়তা সেটা কোথায় না। প্রথমত আমরা বলেছি যে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট কোথায় কোথায় কাজে লাগবে সেটা জানতে গেলে আমাদের এই ইকুয়েশন দুটো মনে রাখতে হবে। আমি এরকম একটা ভেক্টর ধরলাম a ভেক্টর। যদি আমি উপর থেকে লাইট ফেলি তখন এই a ভেক্টরের একটা ছায়া পাবো, অর্থাৎ ও এর ছায়াটা পাবো আমি ধরলাম OD। তাহলে OD প্রজেকশন বা ছাপ বা এটাকে আমরা অভিক্ষেপ বলি, OD is equal to projection of wave vector। এটা যদি আমি থিটা ধরে নিই তাহলে আমি ম্যাগনিটিউডটা কি পাবো না a cos থিটা, OD is equal to, তাহলে OD টা আমি পাচ্ছি a cos থিটা, এটা ম্যাগনিটিউড মান পাবো। তাহলে এখন কোশ্চেন উঠে গেল
যে ওটির মানটা তো আমি এভাবেই পেতে পারি, এ ভেক্টর ডট ওডি ভেক্টরের ক্যাপ। অর্থাৎ আমি যদি এই দিকে একটা ডিরেকশন ধরে রাখি, যে কোনো একটা ডিরেকশন, আমি ধরলাম এটা আই ক্যাপই ধরলাম, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ ধরলাম, তাহলে ওডি ক্যাপের জায়গায় আমি কি বসাবো, আই ক্যাপ। তখন হিসাবটা হবে এ ভেক্টরের মড আই ক্যাপের মড cos থিটা, এদের মধ্যে কোন কত, cos থিটা। এ ভেক্টর এই দিক আর আই ভেক্টর এই দিক, মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এটা হয়ে গেল a cos থিটা। অর্থাৎ কোন একটা দিকে মানে এক্স অক্ষ বরাবর বা এক্স ডিরেকশনে যদি আমি অন্য কোন একটা ভেক্টরের প্রজেকশন পেতে চাই, তখন কি করব, যে ভেক্টরের প্রজেকশন পেতে চাই সেই ভেক্টরটাকে যেই দিকে প্রজেকশন পেতে চাই তার ইউনিট ভেক্টর দিয়ে ডট করব। অর্থাৎ আমাদের এই ডট প্রোডাক্টটা প্রজেকশন বা অভিক্ষেপ বের করতে কাজে লাগবে। এটা হচ্ছে ব্যবহার। আর কি, আর আমরা দেখেছি যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। তাহলে এক নম্বর হচ্ছে প্রজেকশন নির্ণয় বা অভিক্ষেপ নির্ণয়, আর দু নম্বর হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়। মধ্যবর্তী কোণ নির্ণয় এটা কোন থিওরি থেকে আসছে না, থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি। আচ্ছা, আমি ইকুয়েশনটা প্রথম থেকে লিখি, a dot b is equal to ab cos theta, তাহলে cos theta is equal to a dot b by ab, তাহলে এখান থেকে থিটা পেয়ে যাব cos ইনভার্স a dot b by ab। a dot b by ab। অর্থাৎ সোজা কথা, দুটি ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করতে গেলে আমাদের এই ডট প্রোডাক্ট লাগবে, আর কোনো একটা দিকে তার প্রজেকশন বের করতে গেলে আমি বারবার বলছি যেদিকে প্রজেকশন নেব তার ইউনিট ভেক্টর নেব, আই ক্যাপ এদিকে নিচ্ছিলাম বলে, আর যার প্রজেকশন নেব তাকে ডট করে দেবো, তাহলে এ ভেক্টর ডট আই ক্যাপ। এই প্রসেসে আমরা প্রজেকশন বা অভিক্ষেপটা বের করতে পারবো। আর ক্রস প্রোডাক্টটা কি কাজে লাগে সেটা দেখতে হবে। ধরলাম যে একটা ত্রিভুজ আছে, অর্থাৎ ট্রায়াঙ্গেল আছে, যার একটা সাইড এ ভেক্টর আর একটা সাইড বি ভেক্টর দিয়ে ডিনোট করা আছে, আর বাকি আরেকটা সাইড আছে যেটা হচ্ছে আমার সি ভেক্টর। এটা হচ্ছে থিটা। তাহলে এখন কোশ্চেন আসছে যে আমি যদি এই ট্রায়াঙ্গেলের এরিয়া হিসাব করি, এরিয়া, তাহলে এটা কি হাফ ইন্টু এ এর মড ইন্টু এইচ, ভূমি ইন্টু উচ্চতা। এটাকে আমি একটু অন্যভাবে লিখবো, কিরকম, হাফ এ ভেক্টরের মড, এইচ এর জায়গায় লিখবো বি ভেক্টরের মড ইন্টু সাইন থিটা। তাহলে হাফ এ ভেক্টরের মড বি ভেক্টরের মড ইন্টু সাইন থিটা। এখানে এটা আমি ইন্টু দিতে পারি, ডট দিতে পারি, যেহেতু স্কেলার। তাহলে হাফ এ ক্রস বি এর মড, তার মানে এ ক্রস বি এর মড হলো এ বি সাইন থিটা। এন ক্যাপ দিলে এটা স্কেলার হতো, তাহলে এটা এরিয়া। তাহলে এরিয়া ভেক্টর কি হবে, হাফ এ ক্রস বি। তখন আর মড চিহ্নটা পড়বে না, অর্থাৎ আমি যখন এটাকে ভেক্টরে ডিনোট করতে যাব তখন এটা মড চিহ্ন পড়ছে না। আর যদি আমি স্কেলারে ডিনোট করতে চাই, ভুল বললাম, যখন আমি ভেক্টর হিসাব করবো তখন আমরা মড চিহ্ন দেবো না, যদি স্কেলার হিসাব করতে চাই তাহলে আমরা মডটা দেবো। এই নিয়মে চলবে। অর্থাৎ ক্রস প্রোডাক্ট আমাদের ক্ষেত্রে কি হিসাবটা করছে না, ট্রায়াঙ্গেলের এরিয়া বা একটা প্যারালালোগ্রামের এরিয়া হিসাব করতে কাজে লাগে। কিরকম, যদি প্যারালালোগ্রামটা এইরকম হতো তখন এই হাফটা তুলে দিলেই কি হয়ে যেত, এরিয়া হয়ে যেত, কারণ এর ডবল। এই এরিয়া যতটা এই এরিয়াও ততটা, অর্থাৎ এই এরিয়াটা আর এই এরিয়াটা সেম। সেই জন্য তখন হাফটা থাকতো না, শুধু এবি সাইন থিটা থাকতো বা এ ক্রস বি ভেক্টর থাকতো।
অর্থাৎ ক্রস প্রোডাক্টটা নিয়ম আমাদের থাকবে অঙ্ক টঙ্ক করার জন্য, আর ডট প্রোডাক্টটাতে আমি এটা অঙ্ক করার জন্য কাজে লাগবে, প্লাস ট্রায়াঙ্গেলের এরিয়া এবং প্যারালেলোগ্রামের এরিয়া মানে ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল এবং অঙ্কের জন্য কাজে লাগলো। আর ডট প্রোডাক্টটা কি কাজে লাগলো? প্রজেকশন বা অভিক্ষেপ নির্ণয়, মধ্যবর্তী কোণ নির্ণয় এবং অঙ্কের জন্য। এই ক্লাস এতদূর পর্যন্ত থাকলো। তোমাদের কাজ হবে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস পড়ে নেওয়া। আমি পরের দিন শুরু করব ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের একটা করে অঙ্ক নিয়ে, মানে কি করে সংখ্যা দিয়ে হিসাবটা করতে হয় একটা দেখাবো। তার সঙ্গে আর বাকি অংশ যেটা থাকবে ভেক্টরের ওই যেটা আমরা বলবো প্রজেক্টাইল মোশন বা প্রাস, এইটা নিয়ে আমরা ডিটেলস পড়বো। ঠিক আছে, এই যতদূর আজকে ক্লাস হলো এই ক্লাসটা কিন্তু ভালো করে একটু ফলো করো। একটু জটিল, কিছু করার নেই, ভেক্টরে আমরা শেষের দিকে চলে এসেছি আর ভেক্টর চ্যাপ্টারটা ভালো করে বুঝতেই হয়। তবুও বলবো যদি অসুবিধা হয় আমার ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্ট করো, এবং সব থেকে বড় কথা যেটা বলবো যে তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করতে পারো, ওখানে প্রশ্ন উত্তর দেবো, আস্তে আস্তে তৈরি করছি। আর যদি কোনো কিছু অসুবিধা হয় কমেন্টে জেনে নাও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও এবং বন্ধুদেরকে বলো শেয়ার করতে। আর যদি তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে।